Hello dear students, how are you? I hope you all are very well. By the grace of Allah, I am also fine. Welcome to our online class. I will take English second paper class for class 9 and 10. Last class I discussed about past tense. Today I will discuss about future tense. I will use both Bengali and English because it's a grammar class. At first, I am going to write some sentences. I shall eat rice. Students, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে, আই শ্যাল ইট রাইস। নাও আই এম গোয়িং টু রাইট অ্যানাদার সেন্টেন্স, হি উইল ডু দিস। হি উইল ডু দিস। এখন এখানে সেন্টেন্সটিকে লক্ষ্য করলে দেখা যায় আমি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করেছি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট বা বাকি অংশ ব্যবহার করেছি। এখন এখানে যদি আমরা চিন্তা করি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের কথা, ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথমে আমাদের ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অর উইল, তারপরে ভার্ব এর বেস ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ। এখন আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে এখানে সাবজেক্ট আই আছে, তারপর শ্যাল ইট, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইট হচ্ছে বেস ফর্ম। আমরা প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড যেগুলো ভার্ব সেগুলোর মধ্যে তিনটা করে ফর্ম পাই, একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটি হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখন বেস ফর্ম মানে এখানে প্রেজেন্ট ফর্ম হবে, আর প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বেস ফর্ম যেমন আমরা বি ভার্ব পাই, বির মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন আছে। এখন এখানে বেস ফর্ম মূলত হচ্ছে বি। ইটের ক্ষেত্রে ওইরকম কোনো সমস্যা নেই বলে ইটটা এখানে বেস ফর্ম। এবার আমরা যদি পরের সেন্টেন্সটাকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে হি উইল ডু দিস। এখন ডো, এখানে এই ডোটা হচ্ছে বেস ফর্ম। এখন সাবজেক্টের পরে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করেছি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম এখানে ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট ব্যবহার করেছি। তার মানে উপরে যে সেন্টেন্স দুটি লিখেছি সেই দুটো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। উপরের সেন্টেন্স দুটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার আমি আরও সেন্টেন্স লিখতে যাচ্ছি। I shall be going to school. Here he will be playing football. স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো এখানে আমি তোমাদেরকে
যখন প্রেজেন্ট টেন্স পড়িয়েছি তখন বলেছি সকল কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হয়। এখন এখানে তোমরা লক্ষ্য করো, দেখো মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে, তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে একটা বি, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি আই সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপরে বি, গোর সাথে আইএনজি হয়েছে, তারপরে বাকি অংশ হয়েছে। হি উইল বি প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন এই স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে উপরের সেন্টেন্সগুলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। এখন আমরা একটু আরেকটা কথা বলে নেই, শ্যাল অথবা উইলের ব্যবহার নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আমরা কোথায় শ্যাল ব্যবহার করব, কোথায় উইল ব্যবহার করব। অ্যাকর্ডিং টু রুল আমরা ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব, ফার্স্ট পারসন আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব, এবং বাকি সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সকল সাবজেক্টের ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায়, তবে অ্যাকর্ডিং টু রুল ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয় আর বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। ফার্স্ট পারসন আই এবং উই এই দুটো ক্ষেত্রে আমাদের শ্যাল ব্যবহার করতে হবে, বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে। এবার আমি আরও কিছু সেন্টেন্স লিখতে যাচ্ছি। I shall have done this. I shall have done this. They will have made a fence. They will have made a fence. এখন এখানে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসছে, তারপরে হ্যাভ বসছে। এখানে আমরা যদি ডু ভার্বের কথা চিন্তা করি, ডু, ডিড, ডান, তিনটা ফর্মের ক্ষেত্রে এখানে লক্ষ্য করা যাচ্ছে এই ডানটা ভার্বের 3 নম্বর স্টেজ অর্থাৎ ভার্ব 3 ব্যবহার হয়েছে। তাহলে আমরা সাধারণত জানি যে তিনটা টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এখন এখানে যেহেতু আমরা ফিউচার টেন্স পড়তে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই চিন্তা করতে পারি এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এখন দেখি ফিউচার পারফেক্টের গঠন কি বলে আমাদের। ফিউচার পারফেক্ট টেন্স। এখন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে হবে V3, তার মানে হচ্ছে ভার্বের থার্ড স্টেজ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হবে অবজেক্ট অথবা বাকি অংশ। এখন এখানে লক্ষ্য করো সাবজেক্ট আই আছে, শ্যাল অথবা উইল আছে, তারপরে হ্যাভ আছে, ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি অংশ। এখন এখানে যদি আমরা সেকেন্ড সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, দে উইল
হ্যাভ মেড এ ফ্রেন্ডস। এখন সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ মেড। মেডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেক, মেড, মেড। এখন তোমাদের একটা কথা বলি আমি, তোমরা চিন্তা করবে যে এই মেডটা এখানে পাস্ট ফর্মও আছে, পাস্ট পার্টিসিপল ফর্মও আছে। এখন তোমরা কিভাবে বুঝবে যে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে? তার পূর্বে নিশ্চয় একটা হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে, তাহলে এইখানে হ্যাভ মেড করা হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। এখন আমরা জানি যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই সকল পারফেক্টে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর আরেকটা কথা মনে রাখবে যে সাবজেক্টের পরে সাধারণত কখনোই সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। সাবজেক্টের পরে কখনোই সরাসরি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত বসে না। তো সেই ক্ষেত্রে কোনো না কোনো হেল্পিং ভার্ব থাকবে তার পূর্বে, সেই হেল্পিং ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার আমরা আরও কিছু সেন্টেন্স দেখতে যাচ্ছি। I shall have been reading for 2 hours. They will have been playing since morning. এখন এখানে লক্ষ্য করো, আমি দুইটা সেন্টেন্স লিখেছি। মূল স্ট্রাকচার হবে এখান থেকে দে, সাবজেক্ট, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে। বাকি অংশ অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকে, অনেক সময় অবজেক্ট থাকে না। তো এইখানে যদি আমরা স্ট্রাকচারের কথা চিন্তা করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে একটা হ্যাভ বসবে, তারপরে একটা বিন বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট অথবা বাকি অংশ। এখন আমরা যদি উপরের দুইটা সেন্টেন্সকে লক্ষ্য করি, প্রথমে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। সিন্স এবং ফরের ব্যবহার আমি আগেই বলেছি, যখন 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 দিন, 3 দিন, 2 মাস, 3 মাস, 2 বছর, 3 বছর এরকম সংখ্যা উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর যদি সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে এরকম কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা সিন্স বলবো, সিন্স ব্যবহার করব। তো এখন আমাদের মূল স্ট্রাকচার যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিন্তা করি, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে একটা বিন বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে উপরের দুইটি সেন্টেন্সই আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আবার সকল ফিউচার টেন্স সম্পর্কে একটু জেনে নেই স্ট্রাকচারগুলো। যেমন আমরা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা বলি, সাবজেক্টের পর
শ্যাল অথবা উইল থাকবে এবং ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে বাকি অংশ অথবা অবজেক্ট বসবে। এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপরে একটা বি বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে বাকি অংশ বসবে। আর আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সের কথা যদি চিন্তা করি, সাবজেক্টের পর শ্যাল উইল এবং তারপরে বসবে হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড স্টেজ 3 নম্বর রূপ, তারপর আমাদের বাকি অংশ বসবে। এখন আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা চিন্তা করি, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট অথবা বাকি অংশ বসবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। এই করোনা মহামারীর এই উপদ্রব থেকে নিজেকে রক্ষা করতে হলে ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, মাস্ক পরতে হবে, সকল নিরাপত্তা অবলম্বন করতে হবে। নিরাপত্তা অবলম্বন করে ঘরে থাকতে হবে। আর ঘরে থেকে তোমরা সকলে আমাদের ক্লাস দেখবে। যদি ক্লাসে কোনো কিছু বুঝতে না পারো, সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের ফোন নম্বর তোমাদের কাছে অবশ্যই আছে। তোমরা সেই ফোনেও যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে।